শুভ সন্ধ্যা। বসন্তের শেষ দিনে আজকে আমরা বসলাম একটু দেরি করে হলেও আবৃত্তি এবং আড্ডার অনুষ্ঠানে, আবৃত্তি অঙ্গন থেকে। দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি আমাদের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে রয়েছেন আবৃত্তিকার রত্না সৈয়দ, আবৃত্তিকার অমিক শিকদার, আমাদের সাথে রয়েছেন আবৃত্তিকার অরূপ রতন আচার্য। আজকে প্রথমে আমরা শুনবো আবৃত্তিকার রত্না সৈয়দের কাছ থেকে একটা আবৃত্তি এবং বসন্তের কিছু কথা। শুভেচ্ছা সবাইকে আমাকে এই অনুষ্ঠানে সংযুক্ত করবার জন্য। আমি শুরু করছি। এমনিতে বোধহয় আমাদের সবাই অনেক নষ্ট হয়ে। কবিতা শেষ বসন্ত, রবীন্দ্রনাথ ঠাকুর। আজিকার দিন না ফুরাতে হবে মোর এই আশা পুরাতে, শুধু একবারের মতো বসন্তের ফুল যত যাব মোরা দুজনে কুড়াতে। তোমার কানন তলে ফাল্গুন আসবে বারংবার, তাহারি একটি শুধু মাগি দুয়ারে তোমার। বেলা কবে গিয়েছে বৃথাই, এতকালে ভুলেছিনু তাই, হঠাৎ তোমার চোখে দেখিয়াছি সন্ধ্যালোকে, আমার সময় আর নাই। তাই আমি একে একে গুনিতেছি কৃপণের সম, ব্যাকুল সংকোচ ভরে বসন্ত শেষের দিন মম। ভয় রাখিও না তুমি মনে, তোমারই বিকচ ফুল্লবনে দেরি করিব না মিছে, ফিরে চাহিব না পিছে, দিন শেষে চাব না তোমার চোখে আঁখি জল, পাবো আশা করি রাখিবারে চিরদিনই স্মৃতিরে করুণা রসে ভরে। ফিরিয়ে দিও না, শোনো শোনো, সূর্য অস্ত যায়নি এখনো, সময় রয়েছে বাকি, সময়ের দিতে ফাঁকি, ভাবনা রেখো না মনে কোনো। পাতার আড়াল হতে বিকালের আলোটুকু এসে যবে কিছুক্ষণ ধরে ঝুলুক তোমার কালো কেশে। হাসিয়া মধুর উচ্চ হাসে অকারণ নির্মম উল্লাসে। সম্ভবত কোনো সমস্যা হয়েছে, আবৃত্তি করা অবস্থায় রত্নাকবি ডিসকানেক্ট হয়ে গেছেন। হ্যাঁ, নেটওয়ার্কে যেহেতু একটু সমস্যা আছে। আমরা আবার চলে আসি আবৃত্তিতে, তারপর আবার কথা হবে। রত্নাভাই আশা করি এর মধ্যে চলে আসবেন আমাদের মাঝে। এবার তাহলে আমরা আবৃত্তি শুনি আবৃত্তিকার অমিক শিকদারের কাছ থেকে। আসলে আমাদের তো মানে দীর্ঘ করোনাকালীন সময় পরবর্তী আসা হয় নাই, দেখা সাক্ষাৎ তো সুযোগ খুবই কম। তো এই সময়ের মাঝে আমাদের এই ভার্চুয়ালি সবকিছু করা লাগতেছে। দীর্ঘ 2 বছর পরেও পয়লা বৈশাখ উদযাপনের সুযোগ দিয়েছে ডিএমপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সেই আয়োজনকে লক্ষ্য করেই পুরো রমনা প্রাঙ্গণ, রমনা বটমূল আবার নতুন রূপে সাজতেছে দীর্ঘ 2 বছর পরে। তা আমরা আমাদের এই পুরাতন জরাজীর্ণ ইনশাল্লাহ ঝেড়ে মুছে নতুনকে আবার বরণ করে নিব। কিন্তু চৈত্রকেও আসলে আগ্রাহ্য করা বসন্তকে কোনোভাবেই সুযোগ নেই। ফাগুন, চৈত্র আমাদের জীবনের অন্যতম একটা বিশাল অংশ। বসন্ত আসলেই আমাদের একটা মনে আলাদা দোলা দেয়, আলাদা একটা আমরা অনুভূতি সৃষ্টি হয় আমাদের মধ্যে। তো হঠাৎ দেখা দিয়ে শুরু করলাম রবীন্দ্রনাথের, যেহেতু এই হঠাৎই দেখা হয়ে যাচ্ছে আমাদের, হঠাৎ দেখা পড়ছি। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, তোমাকে দেখাচ্ছে ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব
ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায়, শাল বনের নীলাঞ্জনে। থমকে গেল আবার সমস্ত মনটা, চেনা লোককে দেখলে অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার, সমাজ বিধির পথ গেল খুলে। আলাপ করলেন শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অন্তত ছোট দু একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়, কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। এক সময় আঙুল মেরে জানালো কাছে আসতে। মনে হলো কম সাহস নয়। বসলো মোর এক বেঞ্চিতে, গাড়ির আওয়াজের আড়ালেই বললে মৃদুস্বরে, কিছু মনে করো না, সময় কোথায় সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিনই। তাই যেই প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনবো তোমার মুখে, সত্য করে বলবে তো? আমি বললেন, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধোলো, আমাদের গেছে যেদিন, একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে, থাক, এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেন একা। আসলে আমাদের সবারই মনে হয় একা চলে যেতে হবে, কেউ আমাদের সাথে যাবে না। সুতরাং একা চলার অভ্যাসটাও আসলে গড়ে তুলতে হবে। ধন্যবাদ সেতু ভাই। আমরা অরূপ দাদার কাছ থেকে অবশ্যই কিছু শুনবো, অনেকক্ষণ খুব অরূপ দাদা চুপ সুন্দর, করে আছে। খুব সুন্দর লেগেছে অমিত, খুব সুন্দর হয়েছে আবৃত্তি। হ্যাঁ, ধন্যবাদ দাদা, ধন্যবাদ। আমি আসলে অনেকদিন পরেই বলছি, খুব অপ্রস্তুত ভাবে। চমৎকার একটা না, হৃদয়বাহী ছিল। একেবারেই অপ্রস্তুত মনে হয়নি, খুব সুন্দর লেগেছে। ধন্যবাদ ধন্যবাদ দাদা, ধন্যবাদ। আবৃত্তি শোনানোর জন্য। তো এবার আমরা আবার চলে আসি রত্না সৈয়দের কাছে। ভাবির অসমাপ্ত কবিতার অংশটুকু শুনে নিই, তারপর আবার আমরা প্রথমের কাছে যাব। আমি তো আগের কবিতাটি সম্পূর্ণ করতে পারিনি, ওটা বোধহয় এখন আর করা উচিত হবে না। আমি এখন তোমায় আমি জীবনানন্দ দাশের একটি কবিতা পড়ছি। তোমায় আমি দেখেছিলাম বলে তুমি আমার পদ্ম পাতা হলে, শিশির কণার মতন শূন্য ঘুরে শুনেছিলাম পদ্মপত্র আছে অনেক দূরে, খুঁজে খুঁজে পেলাম তাকে শেষে। নদী সাগর কোথায় চলে বয়ে, পদ্ম পাতায় জলের বিন্দু হয়ে। জানি না কিছু, দেখি না কিছু আর, এতদিনে মিলন হয়েছে তোমার আমার পদ্ম পাতার বুকের ভেতর এসে। তোমায় ভালোবেসেছি আমি তাই, শিশির হয়ে থাকতে যে ভয় পাই। তোমার কোলে জলের বিন্দু পেতে চাই যে তোমায়, তোমায় মিশে যেতে, শরীর যেমন মনের সঙ্গে মেশে। জানি আমি তুমি রবে, আমার হবে ক্ষয়ে, পদ্ম পাতা শুধু একটু জলের বিন্দু নয়। এই আছি নেই, এই আছি নেই জীবন চঞ্চল, তা তাকাতেই ফুরিয়ে যায়, হাই রে পদ্ম পাতারে জল।
বুঝেছি আমি তোমায় ভালোবেসে। ধন্যবাদ। খুব সুন্দর, মুগ্ধকর কবিতা আবৃত্তি। সুন্দর কবিতা। ভাবি শেষমেশ বুঝেছেন তাকে ভালোবেসে। সুন্দর, ধন্যবাদ ভাবি। আর হ্যাঁ, আপনার থেকে ধন্যবাদ। এবার অরুব্রতনের কাছে আসি আমরা। অরুব্রতন বসন্ত নিয়ে কিছু বলবেন, তারপর আবৃত্তিতে যাবেন। অরুব্রতন। হ্যাঁ, ধন্যবাদ। বসন্ত মানেই তো হৃদয় ছোঁয়া, স্নিগ্ধ ভালোবাসার অনুভূতি। বসন্ত ঋতুটা আসলেই আমাদের মনে প্রাণে কেমন যেন একটা দোলা লাগে, একটা ভালোবাসা প্রকৃতির মধ্যে হারিয়ে যেতে ইচ্ছে করে। তো বসন্ত নিয়ে কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন, বসন্ত ফুরাবে যবে, উঠিবে দীর্ঘ শ্বাস চম্পার বনে, কোয়েলা নীরব হবে, আমারে সেদিন যদি স্মরণে আসে, বেদনা জাগে ঝরা ফুল সুবাসে, আমার স্মৃতি যত ঝরা পাতার মতো ফেলিয়া দিও নীরবে, ফাগুন ফুরাবে যবে। যবে বাসর নিশি ফুরাবে, রাতের মিলন মালা প্রভাতে মলিন হবে, সুখ শশী অস্ত যাবে, আসিবে জীবনে তব বৈশাখী ঝড়, লুটাবে পথের পরে, ভেঙে যাবে ঘর। সেদিন স্মরণে তব আসিবে কি তাহারে, গৃহহীন করিয়াছ যাহারে ভবে, ফাগুন ফুরাবে যবে, ফাগুন ফুরাবে যবে। ধন্যবাদ। বাহ, চমৎকার। ফাগুন ফুরিয়ে যাচ্ছে, পলাশ রাঙা রক্তরাঙা ফাগুন ফুরিয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। আবার আসবে ফাগুন, হবে আবার আমাদের দিকে রাঙিয়ে দিবে। আমরা কি আবার অমিত সিংহের হ্যাঁ, কাছে আরেকটু হ্যাঁ, কবিতা আমি শুনতে পারি? সাথে সংযুক্ত আছি। আসলে দাদা বলেন কি কবিতা পড়বো, কবিতা তো ভুলে গেছি অনেক। তোমার যেটা ভালো মনে হয়, তুমি তো অনেক কবিতাই জানো, প্রস্থানটাই করো না। আহ, নে- প্রস্থান দাদা, এত শুরুতেই বিরহ 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 হয়ে থাকবো? আচ্ছা আচ্ছা দাদা, প্রস্থান করিতে হবে। হ্যাঁ, তোমার কণ্ঠে এটা আমাদের খুব বিরহের সুন্দর কবি, লাগে। প্রেমের কবি, আহ কবি হেলাল হাফিজ, তার অন্যতম একটি সেরা কবিতা আমার মনে হয় প্রস্থান। প্রস্থান পড়ছি। এখন তুমি কোথায় আছো, কেমন আছো, পত্র দিও। এক বিকেলে মেলায় কেনা খামখেয়ালি তাল পাখাটা খুব নিশীথে তোমার হাতে কেমন আছে, পত্র দিও। ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত, ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে, পত্র দিও। কোন কথাটা অষ্টপ্রহর কেবল বাজে মনের কানে, কোন স্মৃতিটা উস্কানি দেয় ভাসতে বলে প্রেমের বাণে, পত্র দিও, পত্র দিও। আর না হলে যত্ন করে ভুলেই যেও, আপত্তি নেই। গিয়ে থাকলে আমার গেছে, কার কি তাতে। আমি না হয় ভালোবেসেই ভুল করেছি, ভুল করেছি। নষ্ট ফুলের পরাগ মেখে পাঁচ দুপুরে নির্জনতা খুন করেছি। কি আসে যায়, এক জীবনে কতটা আর নষ্ট হবে, এক মানবী কতটা আর কষ্ট দেবে। অপূর্ব, শোনা যাচ্ছে অপূর্ব। দাদা? হ্যাঁ, 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 অপূর্ব। খুব দাদা, এক সুন্দর এক লাগলো। মানবী আসলে দাদা কত কষ্ট দিতে পারে দাদা? দাদা আপনি একটু বলেন তো, আসলে এক মানবী কত কষ্ট দিতে পারে? আর যে আমি তো
আমি তো আসলে আপনাদের দলে নাই, আপনিও আমার দলে নাই, আমাদের দল আলাদা হয়ে গেছে। এখন বলেন তো, হ্যাঁ, হেলাল হাফিজ, কবি হেলাল জবাব। হাফিজ এবং আপনি একই একই দলে আছেন এখনো। হ্যাঁ, এখনো একই দলে, এবং দেখা যাক কতদিন এভাবেই কাটে। হুম। কবি হেলাল হাফিজ এবং আপনি বর্তমানে একই দলে আছেন দাদা। হ্যাঁ, তুমিও তো ছিলে কিছুদিন আগে। এখন তোমাকে কি আহ, ভবিষ্যতে কি একই দলে থাকার চিন্তা করতেছেন আসলে? আহ, সেরকম ইচ্ছা তো থাকে। ইচ্ছা থাকলেই কতটুকু বা সম্ভব হবে সেটা দাদা সময়ের ক্লিয়ার ব্যাপার। করতেছেন না কিন্তু, আসলে আপনি ভবিষ্যতে কি কবি হেলাল হাফিজের দলে থাকার নিয়ত নিয়ত করে ফেলছেন? হ্যাঁ, এরকম না, ইচ্ছা তো আমি তো আছেই। আমি তো সেই দল ভেঙে আসছি দাদা। আপনি কি সেই দলে থাকার চিন্তা ভাবনা করতেছেন আসলে? হ্যাঁ, কিছুটা তো অভিপ্রায় আছেই ওরকম। এখন আসলে সময়ের ব্যাপার, বুঝছো? সময় বোঝা যাবে, সময় কোন দিকে নিয়ে যাবে। আচ্ছা, আমি কবি সব্যসাচী দেবের চণ্ডালিকা কবিতাটি করতে যাচ্ছি। শুরু করা যাক। মা, দিগন্তে তাকিয়ে দেখো, রক্তিম মেঘে সর্বনাশের আভাস। ওই সর্বনাশের আগুন পেরিয়ে আমার দুয়ারে এসে দাঁড়ায়নি কোনো আনন্দ। অঞ্জলি পেতে কেউ বলেনি জল দাও। সারা জীবন আমাকে তীব্র পিপাসায় চিৎকার করতে হয়েছে, জল দাও, জল দাও। চৈত্রের মধ্য দুপুরে পাখিরাও ডানা গুটিয়ে নেয়। দূর শহরের রাস্তায় বাবুদের ভিড় নেই। গাঁয়ের কুকুরগুলো ঢুকে যেতে চায় উঠোনের ছায়ায়। আমাকে এখন যেতে হবে দূর নদীর চড়ায়। বালি খুঁড়ে তুলে আনতে হবে ফোঁটা ফোঁটা জল। তারপর ফিরে আসবো খরায় ফাটা মাঠ, শুকনো পুকুর, আর টলটলে জলে ভরা নতুন ইদারার পাশ দিয়ে। বাবুদের ইদারা, তৃষ্ণায় ডুবে যায় আমাদের গোটা গাঁ। কুকুর আর মানুষের জিভ ঝুলে পড়ে, আর বাবুদের ইদারায় বাবুদের ছেলেদের স্নান। আমাদের শরীর চলে যায় চৈত্রের খরায়। মা, আমি এক চণ্ডালিকা, বাঁকুড়া, পুরুলিয়া, রাড়ের হা হা করা মাঠ ফাটিয়ে বিহারের তপ্ত প্রান্তর চিরে আমি চিৎকার করছি, জল দাও। আর আমার সারা শরীরের রক্ত উঠে আসছে মাথায়। মা, এক ফোঁটা জলের দাম আমাদের গোটা জীবন। ধন্যবাদ। হৃদয়গ্রাহী একটি আবৃত্তি, ভালো লাগলো। আশা করি আমাদের সাথে যারা দর্শক শ্রোতা আছেন তারা উপভোগ করেছেন কবিতাটি। তা এবার আবার আমরা চলে যাই আবৃত্তিকার রত্না সৈয়দের কাছে। আমরা তার কাছ থেকে কিছু কথা শুনবো। ধন্যবাদ সেতু আপনাকে। আমি তো আসলে ওরকম পারি না। আমি কবিতা পড়ি আর কি। ঠিক আছে, এই সময় আমার একটি কবিতা কবি নজরুল ইসলামের, যেটি নাম হচ্ছে সেদিন ছিল কি গুধূলি লগন। না না, আমরা সেদিনই খুব ছিল কি গুধূলি সুন্দরভাবে লগন। আপনি উপস্থাপন করতেছেন এবং আমরা খুব মুগ্ধ হচ্ছি। ধন্যবাদ। সেদিনই ছিল কি গুধূলি লগন, শুভ দৃষ্টির ক্ষণ। করেছিলে মোর নয়ন, চেয়েছিলে মোর নয়নের পানে, যেদিনই তব নয়ন। সেদিনই বকুলি শাখে কি গো আঙিনাতে ডেকে উঠেছিল কুহু কেকা একসাথে। অধীর নেশায় দুলে উঠেছিল মনের মহুয়া বন। হে প্রিয়, সেদিন কি আকাশ হতে তারা খসে পড়েছিল ঝরে।
সেদিনই প্রথম ডেকেছিলে তুমি মোর ডাক নাম ধরে, সেদিনই প্রথম ছুঁয়েছিলে ভালোবেসে, আকাশে কি বাঁকা চাঁদ উঠেছিল হেসে, শঙ্খ কি সেদিনই বাজিয়েছিল কি পাষাণীর নারায়ণ। ধন্যবাদ। খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। মুগ্ধ হয়ে গেলাম। ওগুলো একটু আহ, না বললেই না, সুন্দর বলতেই হবে, কারণ ওই যে আমি তো আজকে একজন, হ্যাঁ, সবার মধ্যে একজন, সেটা আমাদের কুহু হতে মধ্যমণি। পারে, কেকাও হতে পারে, হ্যাঁ, মাঝে মাঝে কুহু হই, মাঝে মাঝে কেকা হই। তো আমি সবটাই আমি অরূপ সেতু আছেন, আমার ইচ্ছে ছিল আপনাদের ভাই, হ্যাঁ, আমার বন্ধু বর, হ্যাঁ হ্যাঁ, আমি সে, এইমাত্রই বলতে যাচ্ছিলাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, একটু ব্যতিক্রম হলে মাঝখান থেকে খারাপ হয় না। হ্যাঁ, আমাদের আমি প্রিয় কি মিজান হ্যাঁ, ডাকবো? ভাই। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, মিজান হ্যাঁ, ভাইয়ের অবশ্যই। একটা গান শুনতে পারলে আরো জমজমাট হয়েছে। হ্যাঁ, আমি আমি তো যিনি আহ সঞ্চালক তার মুখের দিকে তাকিয়েছিলাম যে আপনি কিছু বলেন, আপনি তো চেনেন আপনার ভাইকে, হ্যাঁ, আমাদের আমার সাথে প্রিয় বসে আছে মিটি মিটি হাসে, কিন্তু মিজান তাকেও তো একবার কাঠগড়ায় দাঁড় করানো উচিত। ভাই হ্যাঁ, ক্যামেরার আসো, সামনে উনি হ্যাঁ, ক্যামেরায় আসো। একটু পাশে বসবে, আপনার সামনে বলছে। মিজান ভাইয়ের কণ্ঠে তাহলে একটা গান শুনি আমরা, ভালো লাগবে। হ্যাঁ, ঠিক আছে। হ্যালো, সবাই কেমন আছেন? শুভেচ্ছা, শেষ বসন্তের শুভেচ্ছা মিজান ভাইকে। হ্যাঁ, শুভেচ্ছা শুভেচ্ছা, সবাইকে শুভেচ্ছা। কিন্তু ভাবি আড়ালে নতুন চলে বছর গেলেন কেন? আসছে, পাশাপাশি থাকলে তো ভালোই লাগে। তাই এই তোমাকে ডাকে সবাই। হ্যাঁ, ভাবি পাশে আসো, থাকেন। হ্যাঁ, হ্যাঁ, পাশে আসো থাকেন আসো আসো, বসো। এবং কই দেখা যাচ্ছে? না, দেখা যাচ্ছে না, এই হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ মিজান ভাইয়ের সাথে সঙ্গত করেন। আমি আছি, আমরা যাবো আর কোথায়। হ্যাঁ, আসো তাহলে সাইডে একটা গান আসো। শুনি মিজান ভাইয়ের কণ্ঠে। হ্যাঁ আর সাথে গান না, ভাবিও একটা হারমোনিকা বাজাবো। হারমোনিকা বাজাবেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। সমস্যা নাই, হারমোনিকা বাজানোর পরে আবার একটা গানও শুনবো আজকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা দেশাত্মবোধক করি। হ্যাঁ, হ্যাঁ, শুরু করেন তাহলে।
শেষ। চমৎকার, বাহ, চমৎকার, খুব সুন্দর, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। খুবই ভালো লাগলো। ব্যতিক্রমী, সম্পূর্ণ ব্যতিক্রমী একটি প্রযোজনা হয়ে গেল, আনএক্সপেক্টেড এটা। আমরা খুবই আনন্দিত, মিজান ভাইকে অনেক অনেক হ্যাঁ, ধন্যবাদ এক্স্যাক্টলি। আমাদের সাথে যুক্ত হয়েছেন। এই ব্যতিক্রমী আমিও আয়োজন খুশি, আমরা সবাই খুশি, আমিও খুশি। হ্যাঁ। তারপর আচ্ছা, শেষ দিকে মিজান ভাইয়ের কাছ থেকে আরেকটা গানও শুনবো আমরা। হ্যাঁ শেষ দিকে মিজান ভাইয়ের কাছ থেকে আরেকটা গানও শুনবো, বিশেষ করে বর্ষা হ্যাঁ, আমরা তোমার একটা বেশি গান দেখি শুনতে চাই শেষে, কিছু এটা শেষ দিকে হ্যাঁ হ্যাঁ। শুনবো। সময়ের মধ্যেই। আর এর এখন মধ্যে ঠিক আছে। অমিক, অমিত শিকদারের কাছ থেকে একটা আবৃত্তি শুনি। হ্যাঁ হুম, হুম। বনলতা সেন পড়ি, জীবনানন্দ দাশের। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল, সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। ধন্যবাদ। দেবানন্দ সে একটি খুব বিখ্যাত কবিতা, যদি আমি এত ভালোভাবে এটা উপস্থাপন করতে পারি নাই, না তবে আমার না, খুব খুবই পছন্দের সুন্দর তালিকায় হয়েছে। এই কবিতাটি। অনেক চমৎকার হয়েছে, অমিত শিকদার অনেক সুন্দর আবৃত্তি করেছেন। আর আপনার যে দরাজ কণ্ঠ, সেই কণ্ঠে অবশ্যই সুন্দরভাবে আসলে হ্যাঁ দরাজ কণ্ঠে কবিতা যদিও এটা না, কিন্তু আসলে আমার কণ্ঠটা একটু ভরাট তো, এই কারণে প্রত্যেক কবিতাই এটা এরকম একটা আলাদা টিউন চলে আসে। না ভালোই লাগে শুনতে। তাই এবার আমরা আবার চলে ধন্যবাদ। যাই আবৃত্তিকার অরূপ রতনের কাছে। তার কাছ হ্যাঁ, থেকে আমি এবার আহ আবৃত্তি। অমিককে অমিককে উৎসর্গ করে একটি কবিতা করতে যাচ্ছি। অমিক, আয় হায় দাদা, দাদা বিশাল বিশাল অনার দাদা, কি মানে এটা আসলে একটা অন্যতম সেরা পাওয়া দাদা। থ্যাংক আচ্ছা। ইউ দাদা, প্লিজ। আহ কবি আল মাহমুদের কবিতা বিপাশার চোখ। আমি হ্যাঁ, আমাদের বিপাশা, সেতুকে দেখতে পাচ্ছি। এই চোখ দুটি তুমি কোথায় পেলে? মেয়েটি দিশেহারা, বুঝিবা আমি কিছু একটা কেড়ে নিতে হাত বাড়িয়েছি। না না বিপাশা, তোমার চোখের মতো মায়াবী দৃষ্টি, তোমার ভ্রুর মতো অব্যর্থ ধনুক, তোমার পলকের মধ্যে যুগান্তের পট পরিবর্তন একমাত্র ভাগ্যবান ছাড়া কারো সামনে আসে না। যেন একটা চীনা হংসী চিবুক বাড়িয়ে দিয়েছে আমার টেবিলে। আমি নির্লজ্জের মতো বিপাশাকে দেখি,
মুখে যদিও বলি, বিপাশা, তোমার নাম বিপাশা কেন? বিপাশা তো পাঞ্জাবের একটা নদী, ঘোলা জলের ঘূর্ণি, অপরিচ্ছন্ন। আমি দেখেছি। আমি মনে মনে মেয়েটির নাম দেই যমুনা। যদিও মেয়েটির রং কালো, ভাবি আমার সামনে কৃষ্ণ মাধবের প্রেমিকা রাধা। ও বাঙালিনী রাধা, ও যমুনা, এ চোখ দুটি তুমি কোথায় পেলে? লোহার বাসরে বেহুলার ঢুলু ঢুলু আঁখি তারা এখন তোমার সৌভাগ্যের ললাটে। আমি প্রেমিক ভাস্কর ফরহাদকে পাথরের উপর স্থায়ী কালো মিনে আঁকতে দেখেছি। সিঁড়ির কালো আঁখি পল্লব, মরুভূমির এক দ্রুতগামী উষ্ট্রের পিছে ধাবমান লায়লার চোখের কথাও আমি জানি। বিপাশা, এ চোখ দুটি তুমি কার কাছ থেকে চুরি করে আনলে? তস্করি, যাও এক্ষুনি ফিরিয়ে দিয়ে আসো, নইলে রাজা সোলাইমানের রথের শব্দে সারা জীবন তোমার ঘুম ভেঙে যাবে, আর তোমার চোখের জলে তৈরি হবে নতুন ফোরাতের স্রোত। ধন্যবাদ। বিপাশা আসলে এই মুহূর্তে অনলাইনে সম্ভবত নাই, বিপাশা থাকলে অত্যন্ত খুশি হতো। আমি আচ্ছা আচ্ছা এবং এই ধরনের সারপ্রাইজ যে পেয়ে যাবে এটা জানলে অবশ্যই সে থাকতো। এখন মনে হয় তারাবিন আমাদের মধ্যে আছে, অবশ্যই পরবর্তীতে আচ্ছা সে এটা দেখে নেবে। পরবর্তীতে দাদাকে অসংখ্য ধন্যবাদ বিপাশাকে উৎসর্গ করে আমাকে উৎসর্গ করে বিপাশার একটা কবিতা পড়ার জন্য। একটি নোট দিয়ে রাখি, বিপাশা আমার বইয়ের নাম, এবং আগামী মের মাসে 12 তারিখ অর্থাৎ গত বছর শেষ রমজানে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। এবছর শেষ রমজানে 29 রমজানে 1 বছর পূর্তি হবে। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, তাহলে আমরা ফুর্তি আমার করবো। বিপাশার জন্য। হ্যাঁ, অনেক অবশ্যই। অনেক 1 বছর দোয়া। ফুর্তি, আমরা করবো এবং ফুর্তি। খুবই হয়ে যাচ্ছে। আমরা সবাই আবার বলবো বিপাশাকে নিয়ে, হ্যাঁ, সামনে হ্যাঁ অবশ্যই। আর ইনশাল্লাহ এবার ইনশাল্লাহ। রত্না সৈয়দ, আমরা চলে আসি রত্না সৈয়দের কাছে, কিছু শুনি তার কাছ থেকে কিছু কথা এবং আবৃত্তি। হ্যাঁ, আমার তো শব্দের ভান্ডার খুবই কম, কবিতার ভান্ডার তো নাই বললেই চলে। তলাতে আছি আর কি, তলানিতে যতখানি। অসুবিধা নাই, পাশে তো মিজান ভাই আছেনই, সুরের ভান্ডার ওনার হ্যাঁ, কাছে আছে। আপনাদের মিজান ভাইয়ের একটা পছন্দের কবিতা পড়ি। আচ্ছা, সেটা হচ্ছে কবি জসিম উদ্দিনের, এটা হচ্ছে অনুরোধ কবিতার নাম। শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি শুনতে পাচ্ছি। ওকে। হ্যাঁ, শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। তুমি কি আমার গানের সুরের পূবালি বাতাস হবে? তুমি কি আমার মনের বনের বাসিটি হইয়া রবে? রাঙা অধরের রামধনুর তীরে ছড়াবে কি তুমি মোর মেঘ নীড়ে? তুমি কি আমার কবি হবে রানী? তুমি কি কবিতা হবে? তুমি কি আমার মনের বনের বাসিটি হইয়া রবে? তুমি কি আমার মালার ফুলের ফিরিবি গন্ধ বয়ে, ফিরিবি গন্ধ বয়ে? হাসিবি কি তুমি মোর কপালের চন্দন ফোঁটা হয়ে? তুমি কি আমার নীলাকাশ পরে ফোটাবে কুসুম সারা রাত ধরে? সাঁঝ সকালের রাঙা মেঘ ধরে অঙ্গে জড়াবে লবে? তুমি কি আমার মনের বনের বাসিটি হইয়া রবে? ধন্যবাদ। ছোট্ট কবিতা। অসাধারণ, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। খুব রোমান্টিক একটা কবিতা, খুব ভালো লাগলো। দারুণ দারুণ। মিজান ভাই তো সবসময় ওনার পাশে আছেন, আমরাও আছি ভাবি। ওই যে বাঁশির সুর, বাঁশি হওয়ার কথা বলছেন উনি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আর আমাদের দুজনের তো চোখে অনেক সমস্যা, কম দেখি, চশমা পরেও কম দেখি। গোলা গোলা দেখি, গোলা গোলা, সব গোলা। অনেকদিন পর অরূপদার কথা শুনলাম, বরাবরের মতোই অরূপদা অলওয়েজ অসাধারণ। অরূপ দাদা অলওয়েজ সেরা, অলওয়েজ সেরা, ধন্যবাদ। সেরাদের সেরা অরূপ দাদা আমাদের। আমরা শরীফ আমার
খুবই অসাধারণ কাছের ছোট ভাই। শুনবো এমন কিছু কথা অরূপদার কাছ থেকেই। আচ্ছা। অরূপদা কিছু বলেন, আহ, এবং আপনার কিছু কবিতা শরীফ রহমান আপনাকে অসাধারণ বলেছে। আসলে আপনি অসাধারণ কবিতা পড়ে আমাদের শোনাবেন। অসাধারণ কিনা জানি না, আমি চেষ্টা করছি। আহ, শরীফকে অনেক অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। শরীফের সাথে অনেকদিন যোগাযোগ নেই। আহ, আজকে ষড়ঋতুর পরিক্রমায়, আজকে বসন্তের শেষ দিন। আহ বাঙালি জীবনে বসন্ত প্রতিদিনই লেগে থাকে। আসলে আমাদের দেশটাই এরকম। আমাদের ফুল ফল, নদী নালা, আমাদের প্রকৃতি, আমাদের সংস্কৃতি, সবকিছুর মধ্যে সবকিছুর মধ্যে এত আহ বৈচিত্র্য লেগে আছে। এই বৈচিত্র্যটাকে যদি আমরা এক কথায় কবিতার দেশ বলি, তাহলে কোনোভাবেই ভুল হবে না, এটা আমি মনে করি। আমাদের এখানে এত সুন্দর সুন্দর কবিতা আছেন। আসলে আমাদের প্রতিটা অনুভূতি, প্রতিটা ক্ষণের, প্রতিটা বৈচিত্র্যময় সময়ের যে অনুভূতিগুলো, সেই অনুভূতিগুলোই এক একটি জীবন্ত কবিতা। আমি ওরকমই একটি কবিতা, কবি আহসান হাবীবের আহ, একটি কবিতা, একবার বলেছি তোমাকে, এটা করার চেষ্টা করছি। ভালোবাসার কবিতা। একবার বলেছি তোমাকে আমি ভালোবাসি, একবার বলেছি তোমাকে, তোমাকেই আমি ভালোবাসি। বলো এখন সে কথা আমি ফেরাবো কেমনে? আমি একবার বলেছি তোমাকে, এখন তোমাকে আমি ঘৃণা করি। তোমার দৃষ্টির কবলে এলে ক্ষতস্থান জ্বলে জ্বলে ওঠে। তোমার সান্নিধ্যে এলে তুমি উষ্ণ নাভিমূল থেকে বাতাসে ছড়াও তীব্র সাপিনীর তরল নিঃশ্বাস। আমি যতবার ছুটতে চাই, তোমার দৃষ্টির বাইরে যেতে চাই, কিন্তু তুমি দুচোখে একই ইন্দ্রজাল মেলে রাখো। আমি ছুটতেও পারি না, আমি ফেরাতে পারি না কথা। আমি একবার বলেছি তোমাকে, সম্রাজ্ঞীর বেশে আছো নত জানো আমি। দাসানুদাসের ভঙ্গি করপুটে দেখি তোমার মুখের রেখা অবিচল। স্থির জঙ্ঘা তোলে না টঙ্কার, তুমি পবিত্রতা পবিত্রতা বলে অস্পষ্ট চিৎকার করো। তুমি কেবলই মালিন্য দেখো, অশ্লীলতা ক্রমান্বয়ে ঘৃণা বাড়ে, ক্রোধ বাড়ে, উত্তেজনা বাড়ে, নামে উষ্ণ জলস্রোত। তুমি এইভাবে প্রবল ঘৃণায় আমাকে ভাসিয়ে দিয়ে অহংকার রাখতে চাও অটুট। তবু পৃথিবীতে আছে কিছু মানুষের অবস্থান, তারা অপমানে ধন্য হয়, উপেক্ষায় ঋজু। তারা স্বভাব কাঙাল, যদি একবার বলে তবে ফেরাতে পারে না। আমি ফেরাতে পারি না। আমি একবার বলেছি তোমাকে আমি ভালোবাসি। ভালোবাসা 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 ভালোবাসা, সে কেমন কোন দীপ্র স্বর্গীয় প্রতাপ, যার মৃত্যু নেই, জন্মান্তর নেই। ধন্যবাদ। অসাধারণ কঠিন একটা কবিতা, এবং সেই অসাধারণ আবৃত্তি। না, আমি লাইভে আসার আগে আমার ওয়াইফ বলেছিল যে তুমি তো অনেক কবিতা অনেক সময় অনেকজনকে ডেডিকেট করে করছো, তো আমাকে ডেডিকেট করে তো কখনো কোনো কবিতা পড়ো নাই। তো তাকে ডেডিকেট করেই একটা কবিতা পড়তেছি, মহাদেব সাহার। না হলে বাসায় তো স্টে করতে হবে, যেতে হবে, থাকতে হবে। না, অবশ্যই অবশ্যই, আমরা শুনতে চাই। বাসায় থাকার জন্য না, ভালোবেসে করার জন্য হবে। সেটাই। হ্যাঁ হ্যাঁ, ভালোবেসেই পড়ছি, কারণ তার সাথে দেখা হয় আমার খুব মাঝে মাঝে, সপ্তাহে 2-3 বার। তো মহাদেব সাহার কবিতা ওইটা আবৃত্তি করতেছি, 1 কোটি বছর তো আমাকে দেখি না।
1 কোটি বছর হয় তোমাকে দেখি না, একবার তোমাকে দেখতে পাবো এই নিশ্চয়তাটুকু পেলে বিদ্যাসাগরের মতো আমিও সাঁতরে পার হব ভরা দামোদর। কয়েক হাজার বার পাড়ি দেবো ইংলিশ চ্যানেল, তোমাকে একটি বার দেখতে পাবো এটুকু ভরসা পেলে অনায়াসে ডিঙাবো এই কারার প্রাচীর, ছুটে যাব নাগরাজ্যে পাতালপুরীতে, কিংবা বোমারো বিমান ওরা শঙ্কিত শহরে। যদি জানি একবার দেখা পাবো, তাহলে উত্তপ্ত মরুভূমি অনায়াসে হেঁটে পাড়ি দেব, কাটা তার ডিঙাবো সহজে, লোক লজ্জা ঝেড়ে মুছে ফেলে যাব যে কোনো সভায় কিংবা পার্কেও মেলায়। একবার দেখা পাবো শুধু এই আশ্বাস পেলে, এক পৃথিবীর এটুকু দূরত্ব আমি অবলীলা ক্রমে পাড়ি দেব। তোমাকে দেখেছি কবে, সেই কবে, কোন বৃহস্পতিবার, আর 1 কোটি বছর হয় তোমাকে দেখি না, আর 1 কোটি বছর হয় তোমাকে দেখি না, 1 কোটি বছর তোমাকে দেখি না। ধন্যবাদ। সেই আগামীকাল বৃহস্পতিবারই আশা করি ইনশাল্লাহ দেখা অসাধারণ হয়ে যাবে অসাধারণ। তার সাথে। সেই বিরহ, ক্ষণিকের বিরহ, তার বেদনার প্রস্ফুটিত হয়ে উঠে 1 কোটি কতদিন। ভালোবাসা কাকে বলে সেখানে বুঝা যায়। যাই হোক, ধন্যবাদ আপনাকে চমৎকার একটি কবিতা উপহার দেওয়ার জন্য। আর উৎসর্গ করেছেন তার সহধর্মিণী বিপাশাকে। বিপাশাকে আমাদের হ্যাঁ, শুভেচ্ছা। অসাধারণ কবিতা। এবার অরূপলতা। হ্যাঁ, কবিতাটি খুব ভালো লেগেছে। অমিকের কণ্ঠে 1 কোটি বছর হয় তোমাকে দেখি না। 1 কোটি বছর কি অমিক? ধন্যবাদ দাদা। 1 কোটি বছর তো নয়। যাই হোক, এই দূরত্ব খুব শীঘ্রই কেটে দাদা যাবে আসলে সেই মানে প্রত্যাশা করি। দাদা অনুভূতি হ্যাঁ, থাকলে, অনুভূতিটা আমাদের দাদা ওরকমই। অনুভূতি হ্যাঁ, থাকলে 1 ঘন্টা 1 কোটি বছর চেয়ে অনেক বেশি হয়ে যায়। একদম একদম। ঠিক ঠিক। আচ্ছা, আমি একটি কবিতা করতে চাচ্ছি সঞ্জয় ভট্টাচার্যের একটি কবিতা নীলিমাকে। রাত্রিতে জেগে ওঠে যে সাগর, অন্ধকারের সাগর, তুমি তাতে স্নান করে এসো নীলিমা। তোমার চোখ হোক আরো নীল, তোমার চুল হোক ধূসর ফুলের মঞ্জুরির মতো, আর যদি রাত্রিকে বিদীর্ণ করে ওঠে চাঁদ, তোমার আঁচলে যেন লেগে থাকে সিক্ত জ্যোৎস্না, তোমার বুকে পাই যেন জ্যোৎস্নার গন্ধ। বলতে পারো সে জ্যোৎস্না কি নীল হবে নীলিমা? নীল পাখির পালকের মতো। জানি তুমি আমায় ডাকবে, নীল বন কি কথা কয়ে উঠল, আর মেঘের গায়ে গায়ে নেমে এলো স্বপ্নরা। আমার চোখ নরম হয়ে আসবে ঘুমে নীলিমা, তোমাকে নয়, তোমার স্বপ্নকে পেয়ে। ধন্যবাদ। ছোট কবিতা। ছোট কবিতা, ছোট ছোট কথাগুলো অনেক মনে সুন্দর রাখা হয়েছে দাদা। খুব সহজ। সহজ। ধন্যবাদ। হ্যাঁ, রত্নাকবি কিছু বলেন। অরূপকে কবিতাটা অবশ্য তো অনেক বড় বড় টুনিপেড, কবিতা মুখস্থ টুনিপেড। রাখে। সব বলে টুনিপেড। হুম। এই মিজান ভাই চেষ্টা কেমন করি আর আমার কি। এই ছোটবেলায় একটা কবিতা পড়তাম আমি। আমার বয়সের কাছাকাছি এখানে আমার হাজবেন্ড ছাড়া তো কাউকে দেখতে পাচ্ছি না। আসমানি জসিমউদ্দিনের। হ্যাঁ, আমরা ছোটবেলা থেকে হ্যাঁ, খুব করে পড়তাম। পড়তে পড়তে চোখে একদম জল ভিজে আসতো। মনে হতো হারে আসমানি, আসমানিকে দেখতে যদি পেতাম, এরকম মনে হতো তখন। একদম কবিতাটা প্রেক্ষাপট যেরকম সেরকম মনে হয় যে একদম ভিজুয়ালাইজ করা, আর আমি যেন দেখতে পাই কবিতা পড়তে পড়তে। তা এখন যদি বলেন তাইলে আমি এটি আবার মনে করে পড়তে পারি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই।
আমরা শুনতে চাই। আসমানি জসিমউদ্দিন। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয় পাখির বাসা, ভ্যান্না পাতায় চানে, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি। একটুখানি হাওয়া দিলেই ঘর নড়বড় করে, তারই তলে আসমানিরা থাকে বছর ধরে। পেটটি ভরে পায় না খেতে, বুকের কখান হাড় সাক্ষী দিচ্ছে অনাহারে কদিন গেছে তার। মিষ্টি তাহার মুখটি হতে হাসির প্রদীপ রাশি, থাপড়েতে নিভিয়ে গেছে দারুণ অভাব রাশি। পরনে তার শতেক তালির শতেক ছেঁড়া বাস, সোনালি তার গা বরণের করছে উপহাস। ভ্রমরে কালো চোখ দুটিতে নাই কৌতুক হাসি, যেখানে দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি। বাঁশির মতন সুরটি গলায় ক্ষয় হলো তাই কেঁদে, হয়নি সুযোগ লয় সে শিশুর গানের সুরে বেঁধে। আসমানিদের বাড়ির ধারে পদ্ম পুকুর ভরে, ব্যাঙের ছানা শ্যাওলা পানা কিলবিল করে। ম্যালেরিয়ার মশক সেথা বিষ গলিছে জলে, সেই জলেতে রান্না খাওয়া আসমানিদের চলে। পেটটি তাহার ফুলছে পিলয়, নিতই যে জ্বর তার, বৈদ্য ডেকে ওষুধ করে পয়সা নাহি আর। পয়সা নাহি আর। এরকম আসমানি এখনো আছে। আমরা প্রতিদিন রাস্তায় বেরোলে আসমানিদের আমরা দেখতে পাই। দুজন বাহ, অপূর্ব অপূর্ব। আসমানি, হুম। বহুদিন পর আসমানি কবিতাটি শুনলাম। বেরোলে নতুন বছর আসবে, ধন্যবাদ। আমরা চাই আমাদের ধন্যবাদ, সকল খুব ভালো হয়েছে। পানি সব মুছে যাক, ধুয়ে যাক, নতুন জীবনে সুন্দর জীবন আসুক সকল আসমানি দিয়ে। কি করবো? এই বছর বৃষ্টির দিনে আজকে আরেকটা আবৃত্তি শুনি অরুপ্রতমের কাছ থেকে, তারপর আমাদের প্রিয় মিজান ভাইয়ের কাছ থেকে শুনবো একটি গান। আমি চাচ্ছি মিজান আচ্ছা, ভাই আমি বাতাসের গানটা শোনাবেন আমাদেরকে। তার আগে আমি অরুপ্রতমের কাছ থেকে আরেকটু কথা আবৃত্তি শুনে নিই। এবার একটু দীর্ঘ কবিতায় যাচ্ছি। গল্প, কবিতাটির মধ্যে সুন্দর একটি গল্প আছে, প্রেমের গল্প, বিরহের গল্প, দুটি যাত্রার গল্প। আশা করি ভালো লাগবে। একটি আহ আমাদের মিথোলজিক্যাল, আর একটি হচ্ছে গ্রিক মিথোলজি। দুটি একত্র করে কবি শরৎ কুমার মুখোপাধ্যায় লিখেছেন বেহুলার প্রতি অরফিউস। দেখলে অপূর্ব নৃত্য, দেবসভা বিস্ময়ে অবাক, নূপুরে স্পন্দিত প্রাণ, ধৃত সাপিনীর মতো বেণী ছটফটায় পিঠের দুপাশে। শূন্যে যেন রূপ ছন্দের বিক্ষোভ বিচ্ছুরিত হয়েছিল কমনীয় দেহ থেকে, তোমার বালিকা দেহ থেকে। সদ্য বিধবার চোখে সে কি চঞ্চলতা, সে কি আলো, মুখে সে কি হাসির ঝিলিক, ফুর্তি, নাসার বেসরে রত্নবলয়ের অগ্নিকণা। কিছুটা উদ্গ্রীব গ্রীবা, কিছুটা তঞ্জক। সুদীর্ঘ যাত্রার ক্লেশ, পথকষ্ট, শোক যেন ত্রিবেণী সঙ্গমে অবসিত, স্নিগ্ধ, আত্মপ্রত্যয়ে সুস্থির। বদ্ধপরিকর নারী ভালো জানে নির্ভুল নৃত্যের অভিনয়। শুধু তাই নয়, দেবতার বরে তুমি ফিরে পেলে লক্ষিন্দর, মামির প্রণয়ী সেই স্বামী কাব্যে উপেক্ষিত,
অপদার্থ। উত্তেজনাময় মঞ্চে নিহত সৈনিক নির্বিকার। পচা হাড় মাংসের ভেতরে এলো প্রাণ। সর্পদংশনের বিষমুক্ত সেই বয়স্ক চরিত্র একবার হাই তুলে চোখ কচলে প্রশ্ন করেছিল, বেহুলা, জীবিত আমি? চিমটি কাটো দেখি। বলেছিল, এ কোন বন্দর? অকুল সমুদ্র সামনে। চম্পকনগর থেকে এই জল কত ব্যবধানে? নৌকা ডিঙা নেই? সবই আছে। তুমি চরিতার্থ হাসি হেসেছিলে। অতৃপ্ত বাঙালি নারী, তোমার প্রত্যাশা সীমাহীন। তুমি চাও তোমার নৃত্যের মূল্যে সমস্ত ক্ষতির প্রত্যাহার। তুমি চাও নর্তকী সুলভ ভঙ্গিমায় শ্বশুরের 6 পুত্র, শ্বশুরের 14 ডিঙা সমৃদ্ধি ভাষাতে। এবং সার্থক দেখি তোমার উচ্চাসা। তাই প্রশ্ন, হে বালিকা, বেহুলা নাচনী, তুমি প্রকৃত প্রেমিকা নাকি অসামান্য লোভী? যথার্থ বণিক কন্যা, সওদাগর বধূ। বেহুলা, তোমার জয়, অবিমিশ্র জয় দেখে হতভাগ্য কবি এই বীণা বাদকের দুঃখ হয়। আমিও করেছিলাম প্রেয়সীর জীবন প্রার্থনা সুরলোকে গিয়ে। সে ছিল নির্বোধ, ইউরিদিস, নিষ্পাপ বালিকা, রোগা, ভীতু, তোমার মতো না। ধূর্ত বদমাসের চোখ ছুঁয়েছিল তাকে। অন্ধকারে অসতর্ক পালাচ্ছে বেচারি। দেখতে পায়নি পথে শুয়েছিল সাপ। সাপ যে নিরীহ, সৎ, লাজুক, অথচ ক্ষমাহীন। সাপ যে আঘাত বোঝে, প্রতিহিংসা বোঝে। মরেছিল সর্পাঘাতে আমার প্রেয়সী। হতভাগ্য কবি, হাতে দেবদত্ত বীণা। আমি অরফিউস, গ্রিক, বীণা বাদনের বিদ্যা ছাড়া আর কিছু জানি না। সুরলোকে তাই নিয়ে গেছি। বেহুলা, আমারও যাত্রার পথে বাধা ছিল, প্রতিবন্ধ ছিল, অর্থাৎ পরীক্ষা। ছিল অনিচ্ছুক মাঝি। ত্রিমুন্ডু কুকুর ছিল অতি হিংস্র, বিষাক্ত আগুন তার মুখে। দ্বাররক্ষী ভৃব্য যথারীতি। গান শুনে কর্তব্য ভুলেছে তারা, সরে গেছে। যেভাবে শিল্পের স্পর্শে মলিনতা মুক্ত হয় মন, সমব্যথী বৃক্ষ ও পর্বত শ্রেণী মুগ্ধ হয়ে অনুসরণ করেছে আমাকে। সুরলোক মথিত হয়েছে কষ্টে, বেদনায়। আমার প্রিয়ার মৃত্যু শোক থেকে ওঠা সুরের ঝংকার চুপ, স্তব্ধ করে দিয়েছিল নরকের তীব্র আর্তনাদ ক্ষণকাল। দ্রব করেছিল দেবপত্নীর হৃদয়। তিনি, ওকে নিয়ে যেতে চাও? যাও মর্তলোকে, বলেছেন। ইউরিদিস পেয়েছিল প্রাণ। বেহুলা, আমারও জন্য শর্ত ছিল, কিন্তু তাতে দুর্নীতি ছিল না। সম্পদের চাকচিক্যে পৌরুষের অপমান লুকানো ছিল না। ছিল নিয়ন্ত্রণ, নির্বোধ প্রণয়ীদের অধীরতা রোধের শাসন, কিছুটা কৌতুক। দীর্ঘ পথ আমি আগে আগে, হাতে বীণা, ইউরিদিস অদূরে পিছনে। সেই পথ, যে পথে এসেছিলাম পূর্বে একা, উদ্ভ্রান্ত পাগল, ভয়ঙ্কর বিপদ অগ্রাহ্য করে। যেহেতু তখন একমাত্র লক্ষ্য ছিল সুরলোক, একান্ত প্রার্থনা ছিল প্রেয়সীর প্রাণ।
ফেরার সময় অন্ধকার। ইউরিদিস অদূরে, পিছনে। আমি তাকাতে পারি না। দেবীর নির্দেশ, মর্তের আলো এলে মুখোমুখি হবে। সে যে কি উদ্বেগ আর আকাঙ্ক্ষার দ্বন্দ্ব, মনে হয় এ অসহ্য। দেখি, এক মুহূর্ত আর অপেক্ষা সম্ভব নয়। যদি আছে, দেখি, হাত ধরি। ও যে ভীতু, অল্পেই কাতর, মনে অহেতু সন্দেহ জাগে। ও কি আছে? পিছনে আছে তো, স্বপ্ন নয়। ওকে নিয়ে যাও কবি। স্পষ্ট তো শুনেছি, তবু অহেতু সন্দেহ। আমাকে দাঁড়াতে দেখে, পিছনে তাকাতে দেখে দেবী হেসেছেন। হায়, মানুষের অবিমৃষ্যকারিতার অন্ত নেই। ভীতু ও নিষ্পাপ ইউরিদিস পৃথিবীর আলোয় এলো না। আজ আমি অরফিউস, শূন্য দেহ, জলে ভাসি একা। আমার সর্বস্ব গেছে, দেবদত্ত বীণা গেছে, প্রেম গেছে, তবুও গান গাই। যুগ যুগান্তর ধরে পৃথিবীর নরনারীদের বেদনা সহার কথা বলি। এ জীবন বেদনায় বেজে ওঠে বীণার মতন। তাই বলি, বেহুলা, তোমার জয় স্থূল সফলতার গৌরব, শিল্প নয়। তুমি মানব চরিত্রে কালো কলঙ্ক এঁকেছ, দেবতাকে মহৎ করনি। চম্পকনগরে আজ সুখ সিন্ধু, কেন সে সিন্ধুর জল বিষাদ অপেয়? তুমি জানো, নাচনি, তোমার জন্য বীণা বাদকের দুঃখ হয়। ধন্যবাদ। ভালো হয়েছে। চমৎকার আবৃত্তি প্রশ্নাচার্য, দীর্ঘ একটি কবিতা আমরা বিমুগ্ধ হয়ে শুনছিলাম এতক্ষণ, খুব ভালো লাগলো। আচ্ছা, এর মধ্যে আরো কিছু কমেন্ট এসছে, আমরা কিছু কমেন্ট পড়ি। আমাদের সাথে অনেকে আছেন, যুক্ত হয়েছেন। এর মধ্যে যারা যুক্ত হয়ে কমেন্ট লিখেছেন তাদের মধ্যে ছিলেন আব্দুর রহিম। তিনি লিখেছেন সুন্দর সুন্দর। তারপর এসআই সাইফুল ইসলাম, তিনিও লিখেছেন সুন্দর। কবিতাকে কে না ভালোবাসে, আবৃত্তিকে তো আরো ভালোবাসে। কবিতাকে প্রাণবন্ত জীবন্ত করে তোলে আবৃত্তিকাররাই। কবির যে সৃষ্টি, সেটাতে নতুন করে জীবন দেয় একজন আবৃত্তিকার। আর তার আবৃত্তি যদি মুগ্ধতায় আমাদেরকে গড়ে তোলে, অবশ্যই তা সুন্দর। তারপর লিখেছেন অসাধারণ আবৃত্তি, অসাধারণ, রাজীব শেখ। ধন্যবাদ। লিখেছেন শরীফ রহমান, অরূপদার ভার্সিটির আড্ডায় গানের মাঝে মাঝে কবিতাগুলো এখনো মিস করি। হ্যাঁ, মিস করার মতো। আশা করি তারপর অরূপদা আবার রেগুলার আবৃত্তি অঙ্গন থেকে আবৃত্তি করবেন, অন্তত পাক্ষিক ভাবে হলেও আবৃত্তি অঙ্গনে রেগুলার নিয়মিত আসবেন, এবং সেই মিস গুলি আর মিস হবে না। আবার আমরা শুনবো রতনের আবৃত্তি, এবং সাথে যারা আছেন তারা। লিখেছেন ইমারত হোসেন রকি, ক্যারি অন ডিয়ার। তারপর শরীফ রহমান আবদার করেছেন অরূপদার বিমূর্ত অবয়ব বই থেকে দ্বিতীয় কবিতা পথের পরে কবিতাটি শুনতে চাই। অরূপদা, আজকে সেই কবিতাটা যদি আপনি শোনান, শরীফ রহমান চেষ্টা করবো আজকে। আমরাও আসলে আমি নিজের কবিতা তো করতে চাই না। সেই কবিতাটা যদি সুযোগ হয় একটু পড়ে শোনাবেন, আবৃত্তি করে শোনাবেন।
আচ্ছা, সেটা আর শোনাবো। আচ্ছা, সেটার জন্য একটু সময় দেওয়া যাবে, তারপরে না হয় শোনাবেন। আর এর মধ্যে মিজান ভাই যদি আমাদের একটা গান শোনান আমরা খুশি হব, হ্যাঁ, যদি এর মধ্যে একটা মিজান ভাইয়ের গান শুনতে পারি। মিজান ভাই কি তৈরি আমার আছেন কিন্তু আমাদের একটা গান শোনার জন্য? ঠান্ডা লেগে গলা ভার হয়ে আসছে, সমস্যা নাই, এর গলা মধ্যে ঠান্ডা আমরা হচ্ছে। শুনি। নতুন আচ্ছা বছরে ঠিক আছে। নতুন কণ্ঠে শুনবো, আজকে পুরান কণ্ঠে ভাঙা কণ্ঠে আমরা শুনি, দেখি কেমন লাগে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে। তাহলে আমাদের দেশের একজন স্বনামধন্য গীতিকার, নাট্যকার, পরিচালক, সর্বোপরি সে একজন ঢাকা ইউনিভার্সিটির সায়েন্স বিভাগের প্রফেসর, হুমায়ুন আহমেদের একটা গান। আর গানটা গেয়েছে আমাদেরই একজন উঁচু মানের শিল্পী বারি সিদ্দিকী। তো গানটা আমি চেষ্টা করব, হয়তো বেয়াদবি হবে। কেহ গরিব অর্থের জন্যে, কেহ গরিব রূপে, এই দুনিয়ায় সবাই গরিব, কান্দে চুপে চুপে রে, কান্দে চুপে চুপে। কেহ গরিব অর্থের জন্যে, কেহ গরিব রূপে, এই দুনিয়ায় সবাই গরিব, কান্দে চুপে চুপে রে, কান্দে চুপে চুপে। যে রাজার হাজার দুয়ার, লক্ষ কুঠুরি, তাহার ঘরে বসত করে অভাব নামের বুড়ি। যে রাজার হাজার দুয়ার, লক্ষ কুঠুরি, তাহার ঘরে বসত করে অভাব নামের বুড়ি। রূপার খাটে বৈশাখ বুড়ি, মজা গুয়া খায়, হায়রে রূপার খাটে বৈশাখ বুড়ি, মজা গুয়া গায়। ধনে মান্যে রাজার সনে, অভাব কি ইচ্ছা গায় রে, অভাব কি ইচ্ছা গায়। কেহ গরিব অর্থের জন্যে, কেহ গরিব রূপে, এই দুনিয়ায় সবাই গরিব, কান্দে চুপে চুপে রে, কান্দে চুপে চুপে। ধন আছে যার, জ্ঞান নাই, ধনেরই অভাব, ভবের কারখানায় জানবা ইহাই স্বভাব। ধন আছে যার, জ্ঞান নাই, জ্ঞানেরই অভাব, ভবের কারখানায় জানবা ইহাই স্বভাব। মূল কথা কত কথা, হিমু পাগলায় কয়, হায়রে মূল কথা কত কথা, হিমু পাগলায় কয়। এই দুনিয়ায় সবাই গরিব, ধনবান কেউ নয়, হায়রে ধনবান কেউ নয়। কেহ গরিব অর্থের জন্যে, কেহ গরিব রূপে, এই দুনিয়ায় সবাই গরিব, কান্দে চুপে চুপে রে, কান্দে চুপে চুপে। এই দুনিয়ায় সবাই গরিব, কান্দে চুপে চুপে রে, কান্দে চুপে চুপে। এই দুনিয়ায় সবাই গরিব, কান্দে চুপে চুপে রে, কান্দে চুপে চুপে। দারুণ, সকল অসাধারণ। কান্দে চুপে চুপে রে, কান্দে চুপে চুপে, সত্যি সকরুণ একটা গান, খুব ভালো লাগলো। তো মিজান ভাইকে অনেক ধন্যবাদ। আমরা ধন্যবাদ। কথায় আবৃত্তিতে অনেক সময় পেরিয়ে এসেছি, শেষের দিকে। হ্যাঁ, 1 ঘন্টা 58 অমিক মিনিট শিকদার হয়েছে। সম্ভবত কোনো যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের সাথে যুক্ত থাকতে পারেননি। আমরা অরুপ্রতনের কাছে যাচ্ছি। ও এর মধ্যে একটা কমেন্ট, ওয়াইজ ডালি লিখেছেন এক্সিলেন্ট। তারপর শরীফ রহমান আমাদের সাথে আছেন, অসাধারণ গান। Thank you. তাহলে এবার শরীফ রহমানের যে আবদার, আমরা অরুপ্রতনের কাছ থেকে সেই কবিতাটা শুনতে চাই। অরুপ্রতন কি বলেন? আচ্ছা, আমি চেষ্টা করছি। আসলে নিজের কবিতা ওভাবে তো পড়া হয় না কখনো। আমি আহ চেষ্টা করছি। পথের পরে কবিতাটির নাম। পথ চলতে চলতে
হয়তো দেখা হবে একদিন, বলবো ভালো আছো তুমি, দুদণ্ড দাঁড়াবো আমরা। ব্যস্ততার মাঝে হয়তো এক কাপ চা খাওয়ার সময়ও হবে না একসাথে। সংক্ষিপ্ত সময়ে কয়েকটি স্বাভাবিক সংলাপ। কেমন আছো, কেমন কাটছে দিন, কেমন কাটছে সংসার। তারপর টান টান উত্তেজনা লুকিয়ে বিদায়ী সংলাপ, ভালো থেকো। হয়তো একদিন ভাবতেও পারিনি ছেড়ে থাকা সম্ভব, অথচ এখন তুমি এবং আমি দুজনেই সংসারী। মনে পড়ে তখন বর্ষাকাল, ক্লাসের বারান্দায় দাঁড়িয়ে ঝুম বৃষ্টি দেখছিলাম আমরা। সামনের আম গাছটিতে একজোড়া কাক ভিজে জড়সড় একে অপরের গা ঘেঁষে বসেছিল ওরা। আমি তখন বলেছিলাম, আমরাও সারা জীবন এভাবেই থাকবো, রোদ এবং বৃষ্টিতে। কিছুটা আনমনে তুমি বললে, সন্ধ্যা নামলে সব পাখি নেড়ে ফেরে। তোমার চোখে উৎসুক দৃষ্টি রেখে বললাম, সঙ্গী হয়ে আমরাও ফিরবো ঘরে। বেনি দুলিয়ে মৃদু হেসে বললে, বাস্তবতা এখনো অনেক দূর। বৃষ্টি থামার পরও আমাদের সন্ধ্যা অবধি ছিল খুনসুটি। সুখ এবং অসুখের ওরা মনে চলছে দিন যাপন, যে যার সংসারে। চেষ্টা ভালো করলাম। লিখেছেন। আপনি লিখতে জানেন এটা জানতাম, এটা জানলাম আর কি। আপনি লেখক। যেমন সুন্দর কবিতা লিখেছেন অরূপ রতন, আবৃত্তি করলেন আরো সুন্দর করে, খুব ভালো লাগলো। আমরা মাঝে মাঝে অরূপ চেষ্টা রতনের করলাম। নিজের লেখা কবিতাগুলি আবৃত্তি তার কাছ থেকে শুনতে চাই। আর আগে কথায় কথায় স্বরচিত, পরে পররচিত। কথায় কথায় আচ্ছা, আমরা চেষ্টা করবো। অনেক পথ পেরিয়ে আসলাম, আমাদের সময় অনেকটুকু পার হয়ে গেছে। হ্যাঁ, শেষ পর্যন্ত রাত চলে আসছি। 19 হয়ে গেছে। আর আবৃত্তিকার অমিক শিকদারও আমাদের সাথে এখন যুক্ত থাকতে পারেননি, সম্ভবত যান্ত্রিক কোনো সমস্যার কারণে। আবৃত্তি অঙ্গনের সাথে যারা যুক্ত ছিলেন আমাদের লাইভে, পরে যারা যুক্ত হবেন শুনবেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আর আবৃত্তির এই আড্ডা চলমান থাকবে। আজকে শুরু হলো ওয়ার্ম আপে, আর সঞ্চালনা ঠিক না, জাস্ট আমি যুক্ত ছিলাম, জহিরুল ইসলাম সেতু। পরবর্তীতে নিয়মিত সঞ্চালনা করবেন অরূপ রতন আচার্য, এবং তার সঞ্চালনায় অন্তত পাক্ষিকভাবে এই আবৃত্তি এবং আড্ডা চলবে, চলবে গান। আর এর সাথে যদি নতুন যারা আছে আবৃত্তি করে, আবৃত্তি চর্চা করে, তারা যদি যুক্ত হতে চায়, আবৃত্তি অঙ্গনের ইনবক্সে যোগাযোগ করতে পারে, তাদেরকেও যুক্ত করে নেওয়া যাবে। এবং সবাইকে আন্তরিক ধন্যবাদ, বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় নতুন বছর সকল গ্লানি দূর করে সুন্দর জীবন নিয়ে আসুক আমাদের জন্য। সবাইকে অসংখ্য এসো ধন্যবাদ। এসো এসো হে বৈশাখ, এসো এসো। শুভেচ্ছা। আয় রে নতুন আয়, সঙ্গে করে নিয়ে আয় তোর সুখ, হাসি আর গান। নতুন সূর্য, নতুন প্রাণ। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। নববর্ষের শুভেচ্ছা। শুভেচ্ছা। ভালো নববর্ষের থাকবেন, শুভেচ্ছা, দেখা হবে ভালো থাকবেন বারংবার। সবাই। আর সামনের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখছি।